হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। মেঘা গালে হাত দিয়ে অবাক চোখে অনুর দিকে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। মেঘা কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, অনু আপু, আমি কি করেছি? তুমি আমাকে মারছ কেন? অনু রেগে দাঁত কিটমিট করে বলে উঠল, কি করেছিস জানিস না? এখন সাধু সাজছিস? এতদিন বাসায় ছিলাম না, সেই সুযোগটা কাজে লাগিয়ে উঠতে শুরু করছিস, তাই না? এই বলে অনু যেই মেঘার চুল ধরতে যাবে তখনই মেঘা অনুর হাত ধরে ঝাড়ি দিয়ে বলে উঠল, আমার অপরাধটা কি বলবে তো? শুধু শুধু কেন মারছ? অনু মেঘার এহেন কাণ্ডে ভীষণ রেগে গেল। মেঘাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে মেঘার গলা চেপে ধরল আর বলতে লাগল, এত বড় সাহস তোর, আমার মুখের উপর কথা বলিস, আমার গায়ে হাত দিস, তোকে আজ আমি মেরেই শান্ত হব। কি তোর অপরাধ শুনবি না? তবে শুন, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। এই মেহমিদের সাথে কি তোর? যদি কখনো মেহমিদের আশেপাশে দেখছি তো তোকে তো মারবই, সাথে তোর ছোট বোন মাটি, ওকে ও স্কুল থেকে ছেলেপেলেদের হাতে তুলে দিয়ে বলবো মাটির সাথে মিশিয়ে দিতে, বুঝেছিস? এদিকে মেঘার ধম বন্ধ হয়ে আসছে, গলা কাটা মুরগির মতো ছটফট করছে, চোখ দুটো উল্টে যাচ্ছে। তখনই দরজায় মাটি এসে কড়া নাড়ল। আপু, তোকে চাচি ডাকছে, বলেছে তাড়াতাড়ি গিয়ে মশলা বেটে দিতে। ও আপু, তুই দরজা লাগিয়ে কি করছিস? মাটির ডাকে অনু নিজের রাগ কন্ট্রোল করল। মেঘাকে ছেড়ে দিয়ে বলে উঠল, আমার কথাটা মাথায় গেঁথে রাখিস। এই বলে দরজা খুলে গটক করে চলে গেল। অনুকে নিজেদের ঘর থেকে বের হয়ে যেতে দেখে মাটি ভীষণ অবাক হল। মাটি অনুর যাওয়ার পানে তাকিয়ে থেকে ঘরে ঢুকতে ঢুকতে বলতে লাগল, এই ডাইনিটা আমাদের ঘরে এসেছিল কেন রে? এই বলে মাটি বিছানার দিকে তাকাতেই দেখতে পেল মেঘা শুয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। মাটি দৌড়ে গিয়ে জগ থেকে পানি নিয়ে মেঘাকে বিছানা থেকে উঠিয়ে পানি এগিয়ে দিল। মেঘা পানি এক নিঃশ্বাসে খেয়ে বালিশে মাথা এলিয়ে দিল। মাটি কাঁদতে কাঁদতে বলতে লাগল, আপু, তুই এমন করিস কেন? ওই ডাইনিটা তোকে মেরেছে, তাই না? ওকে তো আজকে মেরেই ফেলব। এই বলে মাটি উঠে যেতে নিলে মেঘা মাটির হাত ধরে টেনে বিছানায় বসিয়ে রাখল। মেঘা মাটিকে বলতে লাগল, এদের সাথে আমরা পেরে উঠব না মাটি, দিন শেষে আমাদের এখানেই থাকতে হবে। মাটি তাই বলে ওদের সব অন্যায় মাথা পেতে নিতে হবে, এর প্রতিবাদ না করলে ওরা আরও মাথায় চেপে বসবে। আর তুমি ওদের এত ভয় পাচ্ছ কেন? জেঠুরা তো আছেই, বিশেষ করে মেহমিদ ভাইকে জানালেই তো ওদের এত সাহস বাড়বে না। মেঘা, এই একদম না, এসব কাউকে জানাতে হবে না, জানালে পরিবারে আরও সমস্যা হবে। তাহলে জেঠুরা রাগ করে এখান থেকে চলে যাবে, পড়াশোনার জন্য আমাদের এখানেই থাকতে হবে ওদের সাথেই। আর আমি একা হলে না হয় ওদের অত্যাচারে মুখ বুঝে থাকতাম না, আমার সাথে তোর জীবন জড়িয়ে আছে। মাটি রেগে বলে উঠল, হয়েছে, শুনছি তোর নীতিকথা, আমি গেলাম আমার কাজে। এই বলে মাটি চলে গেল। মেঘা বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে দাঁড়াতেই দেখতে পেল গলায় 5 আঙুলের দাগ বসে গেছে। ওড়না মাথায় পেঁচিয়ে মেঘা নিচে চলে যায়, যেন কেউ তা না দেখতে পারে। নিচে যেতেই মেঘা দেখতে পেল মেহমিদ ফোনে কার সাথে যেন কথা বলছে, আর চোখে একবার মেঘাকে পরখ করে গেট পেরিয়ে বাইরে চলে গেল। মেঘা রান্নাঘরে গিয়ে শিল পাটা নামিয়ে মশলা বাটতে আরম্ভ করল। আর ভাবতে লাগল, এভাবে চলতে থাকলে মেঘার ইয়ার চেঞ্জ পরীক্ষা ভালো হবে। এখন থেকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। এসব ভাবতে ভাবতে ধ্যান কাটল হাতে ব্যথা পেয়ে। মেঘা উফ বলে পিড়ি টেনে নিচে বসে হাতের আঙ্গুলে পানি ঢালতে লাগল। তখনই রাহিমা বেগম বললেন, মন কোথায় থাকে? মেহমিদের কাছে। অনুর কাছে থেকে সবটাই শুনলাম, তোর ব্যবস্থা হয়ে গেছে। মেহমিদরা আর 4 দিন পর চলে যাবে, সেই সুযোগে তোকে বিয়ে দিয়ে দিব, তারপর আর পর পুরুষের সাথে ঢলাঢলি করতে হবে না। এসব কথা শুনে মেঘার বেশ বিরক্ত লাগল। কোনোরকম রান্নাঘর থেকে কাজ শেষ করে বেরিয়ে পড়ল। তখনই পিছন থেকে মাটি বলে উঠল, আপু, তোকে মেহমিদ ভাই ডাকছে, বলল তার রুমে যেতে। মেঘা ভ্রু কুঁচকে মাটির দিকে তাকিয়ে বলে উঠল, কিছু বলেছিস? মাটি বলল, আমি কি বলবো, তুই যদি মার খেতে ভালোবাসিস তবে এখানে আমার কি বলার থাকে? মেঘা এক পলক মাটির দিকে তাকিয়ে উপরে চলে গেল মেহমিদের রুমের দিকে। মেঘা মেহমিদের রুমের দরজায় নক করে বলে উঠল, মেহমিদ ভাই ডেকেছেন? মেহমিদ উত্তরে বলল, হুম, ভেতরে এসো। মেঘা কোনোরকম ওড়না ঠিক করে ভেতরে গিয়ে দেখতে পেল মেহমিদ বিছানায় বসে ফোন টিপছে। মেঘা ভেতরে প্রবেশ করে কিছুটা অস্বস্তি বোধ করল। মেহমিদ ফোনটা বিছানার পাশে রেখে মেঘাকে স্ক্যান করে দেখতে লাগল।
এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে মেহমিদ মেঘাকে দেখছে বলে আমতা আমতা করে মেঘা বলে উঠল, কিছু বলবেন মেহমিদ ভাই? না মানে আমার কিছু কাজ আছে। মেহমিদ ভ্রুকুচকে বলে উঠল, কবে থেকে হুজুরিনী সাজা হচ্ছে মেঘ? মেঘা চমকে তাকিয়ে বলে উঠল, মানে? মেহমিদ বিছানা থেকে নেমে হাত দুটো ভাঁজ করে বলে উঠল, এই যে মাথায় ওড়না পেঁচিয়ে ইয়া লম্বা ঘোমটা দিয়ে কাজ করা, সারা বাড়ি ঘুরা ঘুরি, তাই একটু কনফিউজড। মেঘা তুতলিয়ে বলতে লাগল, এই এমনিতেই আমার ইচ্ছা হয়েছে তাই। মেহমিদ বলে উঠল, ওড়নাটা সরাও মেঘ। সাথে সাথে মেঘা হকচকিয়ে মেহমিদের পানে তাকাল। মেঘা কপাল কুঁচকে বলে উঠল, এসব কি বলছেন মেহমিদ ভাই? মেহমিদ রেগে বলে উঠল, যা বলছি তাই করো, এক্ষুনি ফাস্ট। মেঘা বুঝতে পারল মেহমিদ এর সাথে তর্ক করে পারবে না, তাই দরজার দিকে তাকিয়ে দৌড় দিতে যাবে, অমনি মেহমিদ মেঘার হাত টেনে ধরে দরজা বন্ধ করে ফেলল। মেহমিদ এক টানে মেঘার ওড়না খুলে ফেলল। মেঘা তাল সামলাতে না পেরে বিছানায় হুডমুড়িয়ে পড়ে গেল, সাথে সাথে লম্বা চুলগুলো খোপা খুলে পিঠে ছড়িয়ে পড়ল। মেঘা রেগে বলে উঠল, আপনি কি চান মেহমিদ ভাই, এমন করছেন কেন? মেহমিদ মেঘা হাত টেনে বিছানা থেকে উঠিয়ে গাল দুটো ধরে গলার দিকে তাকাল। মেহমিদ গলার দিকে তাকিয়ে দেখতে পেল গলায় 5 আঙুলের দাগ। মেহমিদ ভ্রু উঁচু করে বলে উঠল, আপনাকে কি ঘুমের ঘোরে বোবায় ধরেছিল মিস মেঘা? মেঘা কোনোরকম মেহমিদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রেগে বলে উঠল, সবটাই তো জানেন, তবে এমন করছেন কেন বলুন তো? এই আপনার জন্যই আমার সাথে আজ এমন হয়েছে। দয়া করে আপনি আমার থেকে দূরে থাকুন। মেহমিদ শান্ত হয়ে চেয়ার টেনে বসে জগ থেকে পানি খেয়ে বলে উঠল, তারপর? মেঘা রেগে জোর গলায় বলে উঠল, তারপর আর কি? মেহমিদ বলে উঠল, বাহ বাহ, আমার সাথে জোর গলায়, তারপর? ছোটবেলায় ও আমার জন্য মার খেয়েছিলেন মিস মেঘা? মেঘা মেহমিদের কথায় চুপ হয়ে গেল। তারপর মেহমিদ বলে উঠল, আসলে আপনি এখনও প্রাচীন যুগে পড়ে আছেন মিস মেঘা, কেননা প্রাচীন যুগের মানুষেরা ছিল দাস প্রথায়, একজন মালিক থাকত আর দাসদের উপর চরম নির্যাতন চালাত, তাই দাসদের কুকুর বা গাধার সাথে তুলনা করা হতো। আপনাকে কোনটার সাথে তুলনা করা যায় বলুন তো? এবার মেঘা বুকটা ফেটে কান্না আসতে লাগল। মেঘা অসহায় দৃষ্টিতে মেহমিদের দিকে তাকিয়ে বলতে লাগল, আপনি তো মেয়ে হয়ে জন্ম নেন নাই মেহমিদ ভাই। তাই আপনি কি বুঝবেন, যাদের মাথায় উপর বাবা নামক গাছটি নেই, মা নামক রক্ষকটি নেই, তাদের জীবনটা দাস প্রথার ন্যায় চলতে থাকে। মেহমিদ বলে উঠল, হয়েছে, সারা জীবন মানুষকে নিজের দুর্বলতা দেখিয়ে বেড়াবা আর মানুষ তোমার দুর্বলতায় আঘাত করবে না ভাবলে কি করে? যাই হোক, এবার থেকে আর দুর্বলতা নয়, নিজেকে একটি শক্তিশালী মানুষ হিসেবে তৈরি করো। আর কালকে থেকে তোমার টাইপিং ক্লাস শুরু। সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে চলে এসো। এবার যাও। মেঘা মেহমিদের কথা শুনে চোখ মুছে নিজের ঘরে চলে গেল। দুপুর গড়িয়ে বিকেল হতেই সবাই খাওয়া দাওয়া করে নীল, শায়লা বেগম আর মোশারফ হোসেন রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। পরদিন থেকে এক নতুন সকাল তৈরি করবে মেঘা। কাউকে আর ভয় পাবে না এবার থেকে সে। এই ভেবে মেঘা মাটির দিকে তাকাল।